আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওশিক তাবাসসুম। শুরুতে সংবাদ শিরোনাম। ইতিহাস গড়ে ১৬তম বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মার্টিনেজের একমাত্র গোলে হারল কলম্বিয়া। আরও একবার ফাইনালে শব্দ ভাঙল ইংল্যান্ডের, ২-১ গোলে জিতে চতুর্থবারের মতো ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন। কোটা সংস্কারের দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, অংশ নেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। অবশেষে অপেক্ষার অবসান, তুরাগ নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ২৫ জুলাই, এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে রাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত 11:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সহ প্রত্যেকটি হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে রাত 2টার দিকে তারা হলে ফিরে যান। চলমান কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের এক দফা দাবি হল সব গ্রেডের সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশের মাধ্যমে কোটা পদ্ধতিতে সংশোধন আনা। তার মধ্যেও আছে ছোট্ট এক দ্বীপ, নাম তার কাউন্দিয়া ইউনিয়ন। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। শুধুই নদী পার হতে গিয়ে বছরে বহু মানুষের প্রাণহানি ঘটে তুরাগ নদে। কয়েক দফা উদ্যোগ নেওয়ার পর এবার স্থাপন করা হচ্ছে কাঙ্ক্ষিত সেতু। প্রতিনিধি আপেল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রাজধানী লাগোয়া এই দ্বীপের নাম কাউন্দিয়া ইউনিয়ন, যার আয়তন 11.47 বর্গ মাইল। সাভার উপজেলার অন্তর্গত 23টি গ্রাম নিয়ে এই জনপদে কয়েক লাখ মানুষের বসবাস। তবে ইউনিয়নটিতে যাতায়াতে নেই কোনো স্থলপথ। দ্বীপবেষ্টিত গ্রামে যাওয়ার একমাত্র বাহন নৌকা। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই নদ পাড়ি দিয়ে 23 গ্রামের মানুষকে যেতে হয় জীবিকার সন্ধানে। শুধু নদী পার হতে গিয়েই বছরে বহু মানুষের প্রাণহানি ঘটে তুরাগ নদীতে। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। এই নৌকাতে চলাফেরা করতে কষ্ট না, এখন যদি ব্রিজ হতো তাহলে তার আমাদের কষ্ট হইতো না। দুর্ঘটনা সবসময় ঘটতে আছে, আর ব্রিজটা হইলে মনে করেন আমাদের সবার খুব উপকার হবে কাউন্দিয়া ইউনিয়নের জন্য। একটা প্রেগনেন্ট রুগী হোক বা যে কোনো রুগী হোক, ওটা হসপিটালে পৌঁছে যায় না, যাতায়াত পথে গেতে গেতে রাস্তার মধ্যে মারা যায়। কয়েক দফা উদ্যোগ নেওয়ার পরও তৈরি হয়নি কাঙ্ক্ষিত সেতু। তবে এবার দ্বীপবাসীর স্বপ্ন পূরণ হওয়ার পথে। আগামী 25 জুলাই তুরাগ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ নিয়ে দ্বীপবাসীর মাঝে উৎসবের আমেজ বইছে। এমপি উনি আমাদেরকে আশ্বাস দিছে 25 তারিখে আমাদের এখানে ব্রিজ উদ্বোধন করবে সে। এটা কাউন্দিয়ার প্রাণের দাবি ছিল, মাননীয় সংসদ এই দাবি আমাদের পূরণ করবে ইনশাল্লাহ। ব্রিজের ব্যাপারে আমাদের খুবই উপকার হইব। আমাকে এমপি হিসাবে বইলা গেছে 25 তারিখে উদ্বোধন করব। কাউন্দিয়াবাসী সবাই খুশি। নদীতে সেতুটি নির্মাণ হলে এই ইউনিয়নের মানুষের আর কোনো দুর্ভোগ থাকবে না বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের ঢাকায় একছেন ফিরোজ তালুকদার, উনি আমাকে বলেছে যে আমরা এখন করতে পারবো না, যদি আপনারা রোড দেন তাহলে আমরা ব্রিজ করতে পারি। আমি জনগণকে বুঝিয়ে পাশে 60 ফিট লম্বা অন্তত কয়েক কিলোমিটার রাস্তা আমি ব্যবস্থা করে দিয়েছি বলেই আজকে ব্রিজ টেন্ডার হয়েছে, ব্রিজের উদ্বোধন হতে যাচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পর্যটকে মুখর সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওর। টাঙ্গুয়ার হাওরের ভ্রমণে উপচে পড়ছে পর্যটন প্রেমীরা। এছাড়াও নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদী সহ সীমান্তে পর্যটন স্পটগুলো পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকদের সুবিধার্থে রাখা হয়েছে বিলাসবহুল হাউসবোট, সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নিরাপত্তা। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সম্ভাবনাময় এক জলাভূমি। হাওরের উত্তরে ভারতের মেঘালয় পাহাড়, এই পাহাড় থেকে ৩৮টি ঝর্ণা নেমে মিশেছে টাঙ্গুয়ার হাওরে। প্রকৃতির অপার সৌন্দর্যের এই লীলাভূমিতে কে না আসতে চায়, তাই তো বর্ষার এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওরে ছুটে আসেন পর্যটন প্রেমীরা। অনেক এনার্জি নিয়ে আসতে হবে সব স্পট ঘুরতে হলে। আমরা জামালপুর থেকে আসছি, অসাধারণ ভিউ, মানে নয়নাভিরাম দৃশ্য, খুব ভালো লাগছে আমাদের। খুব সুন্দর জায়গা উপভোগ করছি। আমি মনে করি যে এখানে আমার মালদ্বীপ বাইরে থেকে আমাদের এখানে সুন্দর অনেক জায়গা। সবাই সুনামগঞ্জে এসে ঘুরে যাক এবং কি সুনামগঞ্জের যে পরিবেশ সবাই এসে দেখে যাক। হাওর ভ্রমণে নতুন করে তৈরি করা হয়েছে বিলাসবহুল হাউসবোট। নৌকায় বসেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন পর্যটকরা। বাগানটা দেখিয়েছি, ভালো লেগেছে। অনেক গাছ একসাথে সবুজের মাঝে, পাশে জাদুকাটা নদী, সৌন্দর্য সবকিছু মিলে খুবই ভালো লেগেছে। বাংলাদেশের কোথাও একই সাথে নদী, হাওর এবং পাহাড়, মেঘ এতগুলো একসাথে উপভোগ করা যায় না, যেটা শুধুমাত্র এই টাঙ্গুয়ার হাওরে উপভোগ করা যায়। টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানায় জেলা প্রশাসক। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সেখানে কর্মরত থাকবে। এছাড়া টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, এই লক্ষ্যে জেলা প্রশাসন সহ পর্যটন উন্নয়ন বোর্ড কাজ করছে। সুনামগঞ্জ সদর থেকে টাঙ্গুয়ার হাওরের নৌপথে দূরত্ব ৬০ কিলোমিটার, আর যেতে সময় লাগে ৬ ঘন্টা। SM আরিফ, মাই টিভি। ভোলায় দৌলত খানের অসহায় ভিক্ষুক দৃষ্টি প্রতিবন্ধী পরিবার পেল সুখের বসবাসের ঠিকানার নতুন ঘর। একসময় জরাজীর্ণ একটি বসত ঘরে স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস ছিল দৃষ্টি প্রতিবন্ধী ফজলুর রহমানের। অবশেষে ওই জরাজীর্ণ ঘরটিকে মেরামত করে নতুন ঘর করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আর নতুন এমন ঘর পেয়ে খুশি অসহায় ফজলুল ও তার পরিবার। প্রতিনিধি তানভীর আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন SM হাবিব। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী ভোলা দৌলত খানের ফজলুর রহমান বাবার রেখে যাওয়া বসত ভিটায় জরাজীর্ণ একটি বসত ঘরে স্ত্রী ও 2 সন্তান নিয়ে তার বসবাস। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া স্ত্রীকে নিয়ে সপ্তাহে 2 দিন ভিক্ষাবৃত্তি করে চলত তার জীবিকা। জরাজীর্ণ ঘরটি মেরামত করার মতো ছিল না তার কোনো অর্থ। বিষয়টি নজরে আসে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলের। এরপর সংসদ সদস্য তার ব্যক্তিগত তহবিল থেকে ওই জমিতে 3 রুমের নতুন ঘর নির্মাণ করে দেন। নতুন এমন ঘর পেয়ে খুশি দৃষ্টি প্রতিবন্ধী ও তার স্ত্রী। এমপি আমাকে দৌলতখান নিয়ে কথা দিয়েছে, তুমি কি আসায়ন তোকালতোর মাধ্যমে যাইবা নাকি নিজা জায়গায় ঘর নিবা? আমি কইছি স্যার আমার নিজা জায়গায় ঘর দিতে। খুব কষ্ট ছিলাম, এরপরে বেড়ে অন্ত ভিক্ষা করে খাইছি। মাসে 5,000 টাকা আমাকে ব্যাংকে আইছে, আমরা আনুম খামু, আমি বিচারে দোয়া করি। অসহায় দৃষ্টি প্রতিবন্ধী ফজলুরের এমন একটি মাথা গোজার ঠাই বসত ঘর হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। ভরণ পোষণের জন্য প্রতি মাসে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে তোফায়েল আহমেদ ফাউন্ডেশন থেকে 5,000 টাকা করে ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে। ওনার কাছে দেখা যে ঘরটা দিছে, এই জন্য আমরা এলাকার সবাই তার জন্য দোয়া কামনা করছি। এমপি সাহেব নিজের পক্ষে থেকে কিন্তু একটা ঘর করিয়া দিছে, অনেক সুন্দর করিয়া। ঘরটা দেখিয়া আমরা সবে কিন্তু খুশি। ফজলুরের এমন কষ্ট দেখে তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান জননেতা আহলাদ আলী আজম এমপি মহোদয়। সবসময় তৃণমূলের খোঁজ খবর রেখেছেন, উনি তাদেরকে কথা দিয়েছেন এবং কথা মোতাবেক কাজ করার যে বিরল দৃষ্টান্ত উনি সবসময় করে যাচ্ছেন। তবে স্থানীয় সংসদ সদস্য জানান ফজলুর রহমানকে একটি ঘর করে দিতে পেরে খুশি তিনিও। আপনাদের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই, যতদিন বেঁচে থাকি, যত মিনিট, যত সেকেন্ড মহান আল্লাহ পাক সুযোগ দেন এই জনসেবার, যাতে পিতামাতা হিসাবে এই অঞ্চলের মানুষকে সেবা দিতে পারি। এটি থাকবে আমার প্রত্যাশা। আপনাদের কাছেও দোয়া চাই। ফজলুর রহমানরা 2 ভাই ও 3 বোনের মধ্যে 300 আর 2 বোন দৃষ্টি প্রতিবন্ধী। SM হামিম, মাই টিভি। বাড়ির ছাদ কিংবা পাশের জমিতে বাগান করা হলেও প্রথমবারের মতো দিনাজপুরের পার্বতীপুরে প্রাতিষ্ঠানিক বাগান করে দিয়েছে একটি প্রতিষ্ঠান। শিক্ষক শিক্ষার্থীদের পরিচর্যার মধ্য দিয়ে ইতিমধ্যে ফল আসতে শুরু করেছে এই বাগানে। ব্যতিক্রমী এই প্রতিষ্ঠানকে মডেল হিসেবে মনে করছেন স্থানীয় ছাড়াও অভিভাবকরা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন আমেনা হীরা।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ব্যতিক্রমী নাম বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। ভালো ফলাফলের পাশাপাশি সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় বেশ সুনাম কুড়িয়েছে এখানকার শিক্ষার্থীরা। ছাদ ও বিদ্যালয় চত্বরের পুষ্টিবাগান এর মধ্যে অন্যতম। অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত বছর ১৯ ডিসেম্বর ১.৫ শতক জমিতে কার্যক্রম শুরু হয়। শিক্ষক শিক্ষার্থীদের পরিচর্যায় কয়েক মাসের মধ্যেই লাউ, করলা, মরিচ, কয়েক জাতের শাক, মালটা, আমসহ বিভিন্ন ফল আসতে শুরু করেছে এ বাগানে। আমাদের স্কুলের বাগান অনেক পরিচর্যা করতে শিখছি, সবজি ফসল উৎপাদন করছি, এগুলো দেখতেও অনেক ভালো লাগছে। বাইরের লোকজনও আসলে দেখে এটা অনেক সুন্দর লাগে। পুষ্টি সমৃদ্ধ এসব ফল উৎপাদনের মাধ্যমে ছাত্রীদের হাতে কলমে শিক্ষা দেওয়ার পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান তাদের জীবনে কাজে লাগবে বলে মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি সবজির পুষ্টিগুণ সম্পর্কে যাতে তার ধারণা থাকে, এ কারণেই আমাদের এই উদ্যোগ। আমাদের বাচ্চারা যে হাতে কলমে শেখার জন্য ছাদে কৃষি বাগান করেছি। উপজেলায় প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান করায় তা দেখতে আসছেন অভিভাবক ছাড়াও স্থানীয়রা। এ প্রতিষ্ঠানকে মডেল হিসেবে নিয়ে অন্যরাও এমনটি করছেন। অন্যান্য স্কুলে কিন্তু এইরকম বাগান যে আছে এটা আমার দৃষ্টিগোচর হয়নি। স্কুলে এই প্রথম একটা ব্যতিক্রম বাগান করেছেন আমাদের হেডমাস্টার। পুষ্টির চাহিদা মেটাতে ও নিরাপদ ফসল উৎপাদনে আগ্রহী করতে এ বাগান করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। কিভাবে পুষ্টি বাগান স্থাপন করে সারা বছর পুষ্টির চাহিদা পূরণ করতে পারে এই বিষয়টিকে লক্ষ্য রেখেই আমরা স্কুলটিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করেছি। আমেনা হিরা, মাই টিভি নিউজ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি বলেছেন, কোটা আন্দোলনকারীরাও ভুল পথে আছে। এই আন্দোলনের পেছনে রাজনৈতিক গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত রয়েছে। কোটা আন্দোলনের ওপর ভর করে অনেকেই বৈতরণী পার হতে চেষ্টা করছে। রোববার মাদারীপুরের সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। আমি মনে করি তারা ভুল পথে আছে এবং এর পেছনে একটি রাজনৈতিক ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র রয়েছে বলে আমার কাছে বিশ্বাস। জামালপুরের মেলানন্দহে বন্যার পানিতে গোসল করতে গিয়ে 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দক্ষিণ বালুরচর গ্রামের বাবু 4 জন একসাথে বন্যার পানিতে গোসল করতে যায়। এ সময় শিশু খাদিজা ও সাদিয়া গভীর পানিতে তলিয়ে গেছে। তাদের উদ্ধার করতে যায় রোকসানা আক্তার ও দিশা আক্তার। পরে তারা 4 জনই গভীর পানিতে ডুবে যায়। এ সময় অপর শিশু মারিয়ার চিকিৎসারা স্থানীয়রা ছুটে এসে তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের নাউজর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। আর এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। স্থানীয়রা জানান, একটি কাভার্ড ভ্যান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাউজর এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রোডের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে একটি খাবার হোটেলের ভেতরে ঢুকে যায়। এতে হোটেলের ভেতরে থাকা খাবার খাওয়া অবস্থায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা হোটেল মালিকের শিশু সন্তান আয়েশা সিদ্দিকা কাভার্ড ভ্যানটির চাকার নিচে চাপা পড়ে আহত হন। এছাড়াও হোটেলে আরও একজন কর্মচারীও আহত হন। খুলনায় ট্রাক ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। রোববার খুলনা জেলার কুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের সামনে খুলনা যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নোয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশে রয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছেন।
নোয়াখালীর সুবর্ণচরে আব্দুল খালেক ওরফে খাজা মিয়াকে গলা কেটে হত্যার ১৩ দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। রোববার নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ৯,৮০০ পিস ইয়াবা সহ আলাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বোরহানউদ্দিনের টপকি ইউনিয়নের হাকিমউদ্দিন বেরিবাদ এলাকার চৌরাস্তার চেকপোস্টে একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তার চেকপোস্ট একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোতে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাবার বিরুদ্ধে নিজের ৯ বছর বয়সী অবুঝ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার পন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এরপর থেকে শাহাবুদ্দিন শাহ পলাতক রয়েছে। ঘটনার দিন রাতে ভিকটিম মেয়েটিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গাইনি বিভাগে ভর্তি করা হয়। বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত শাহাবুদ্দিনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। ফরিদপুরের বিলমামুদপুর এলাকার কলা বাগানে এক নারীকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সবুজ মিয়াকে ৭ বছর পর গ্রেফতার করেছে র্যাব। র্যাব ১০-এর ফরিদপুর কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শাইক আক্তার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। রোববার আসামি সবুজ মিয়াকে স্থানীয় থানার মাধ্যমে কোর্টে পাঠানো হয়। কুমিল্লায় আব্দুল্লাহ নামে ৭ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামে এই ঘটনা ঘটে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই ঘটনায় লিজা আক্তারকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহকে হত্যার বিষয়টি লিজা আক্তার স্বীকার করেছেন। আব্দুল্লাহর বাবা বাদী হয়ে স্ত্রীর নামে একটি হত্যা মামলা দায়ের করেছে। ফরিদপুরের সালথার অবৈধ পিরানহা মাছ জব্দ করে ধ্বংস করেছে উপজেলার মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু জানা উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি মাছ জব্দ করে। পরে তা ধ্বংস করে মাটির নিচে পুঁতে রাখা হয়। অভিযানের খবর পেয়ে মাছ বিক্রেতারা পালিয়ে যায়। পরে মৎস্য কর্মকর্তা বাজারে উপস্থিত সকল মাছ ব্যবসায়ীকে অবৈধ সব ধরনের মাছ বাজারে বিক্রি না করার জন্য আহ্বান জানান। ফরিদপুরের সদরপুরে দাফনের ৫ দিন পরে জীবিত অবস্থায় ফিরে আসা হাসি বেগম সন্দেহে দাফন করা সেই নারীর মরদেহ দাফনের ১০ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে রোববার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের কবরস্থান থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করা হয়। এরপর মরদেহের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন অঙ্গের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মর্গে পাঠানো হয়। গাইবান্ধায় বন্যার্ত মানুষের মাঝে র্যাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ফুলছড়ি উপজেলার পালাশিয়া ঘাট এলাকায় র্যাব ফোর্সের এক মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুনুর রশিদ। এ সময় আর উপস্থিত ছিলেন র্যাব ফোর্সের অতিরিক্ত মহাপরিচালক র্যাব ১৩ এর অধিনায়ক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরে তৃণমূল পর্যায়ে যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে 100টি ক্রীড়া সংগঠনের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর 3 সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্যের উদ্যোগে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার সভাপতিত্বে ফুটবল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আশরাফুন্নেসা পারুন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ইতিহাস গড়ে 16তম বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মার্টিনেজের একমাত্র গোলে হারল কলম্বিয়া। আরো একবার ফাইনালের স্বপ্ন ভাঙল ইংল্যান্ডের, 2-1 গোলে জিততে চতুর্থবারের মতো ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন। কোটা সংস্কারের দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, অংশ নেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এবং অবশেষে অপেক্ষার অবসান, তুরাগ নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 25 জুলাই, এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।